আমাদের গল্পগুলোকে আরও গভীরভাবে শুনতে অবশ্যই হেডফোন ব্যবহার করবে, তাহলে গল্প শুনতে আরও মজা লাগবে। আর গল্পগুলো কেমন লাগছে, ভালো লাগুক খারাপ লাগুক, মোটামুটি আমাদেরকে জানাতে ভুলবেন না। শুরু করছি আজকের গল্প, প্রসেনজিৎ মজুমদারের কলমে লেখা ঘাটমরা। শ্রাবণ মাসের শেষে আকাশটা এভাবে ঝোলাবে বুঝতে পারিনি। নিম্নচাপ হওয়াতে দুদিন ধরে বৃষ্টি হয়েই চলেছে। আজ সকাল থেকে আবার বৃষ্টির পরিমাণটা কিছুটা বেড়েছে। এখন রাত 9টা বাজতে যায়, সেই একই ধারাতে বিরামহীন বৃষ্টি হয়েই চলেছে। মাঝে মধ্যে বৃষ্টির সাথে ঝোড়ো বাতাস বইছে। গত 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। কোথায় চারিদিক একটু ঠান্ডা হবে তা নয়, একটা ভ্যাপসা বিশ্রী গরমে বাড়িতে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। সে যেন একদম অস্বস্তিকর পরিবেশ, আর ঘরে থাকতে ভালো লাগছে না। তাই রেনকোট পরে হাঁটতে হাঁটতে চলে এলাম বরেন্দার চায়ের দোকানে। দোকান ফাঁকা। বৃষ্টিটা না হলে এ সময় তার দোকানে জোনা 15 কাস্টমার। বরেন্দা চায়ের দোকান বন্ধ করতে 11টা বাজায়। সে এই দোকানের মধ্যে থাকে। তার বাড়ি গ্রামে। সপ্তাহে একদিন বাড়ি যায়। বউ ছেলের সাথে দেখা সাক্ষাৎ করে তাদের খরচাপাতি দিয়ে আবার চলে আসে এই শহরে। চা শেষ করে সবে সিগারেটটা ধরেছি, এমন সময় একটা লোক কালো ছাতা মুড়ি দিয়ে দোকানে আসলো। আধ ভেজা শরীর, ছাতাটা এক ধারে রেখে বলল, চা হবে দাদা? বরেন্দা তাকে বসতে বলল। আমি সিগারেট খেতে খেতে লোকটাকে আদ্যপান্ত দেখছিলাম। একটু ভেঁটে, মোটাসোটা, শ্যামবর্ণ চেহারার লোক। মাথায় অল্প টাক আছে। বয়স প্রায় 50-এর কাছাকাছি হবে। মিনিট 2 পর রবিনকে এদিকে আসতে দেখলাম। বোধহয় সে চা খেতে আসছে। আমায় দেখে বলল, আয় বস, চা খাবি তো? আমি বললাম, এইমাত্র খেয়েছি। তাতে কি হয়েছে, আর একবার খাবি? বরেন্দা, আমাদের 2টো চা। ভেবেছিলাম এবার বাড়ি যাব, কিন্তু তুই চায়ের অর্ডার দিলি বলে বসতে হলো। আরে এই ওয়েদারে যত চা খাওয়া যায় তত ভালো। রবিন এতক্ষণ লক্ষ্য করেনি বাঁদিকে বসে থাকা লোকটাকে। বরেন্দা ওই ভদ্রলোককে চা দেওয়ার সাথে সাথে আমাদেরকেও 2 কাপ চা দিয়ে গেল। চায়ের কাপে সবে 1 চুমুক দিয়েছি। এর মধ্যে রবিন যা করলো আমি শুধু তাকিয়ে দেখলাম। রবিন সেই লোকটাকে দেখে এমনভাবে ঝাঁপিয়ে পড়ল যেন লোকটা তার কতদিনের পরিচিত। কয়েকটা কথাবার্তায় বুঝলাম লোকটা সত্যিই তার পরিচিত। ওরা যখন যোগেন্দ্রনগর থাকতো, ওই ভদ্রলোক ওখানকার প্রতিবেশী। আরে সনৎ কাকা, তুমি এখানে? পুরো নাম সনৎ হালদার। ভদ্রলোক রবিনকে চিনতে পেরে বলল, এই একটা মরা পড়াতে এসেছিলাম। মরা এখানে? হ্যাঁ, আমার মামাতো বোনের শ্বশুর এখানে থাকে বুঝি? ওই আগের পাড়ায়। হাঁটতে হাঁটতে এদিকে এসেছিলাম, চায়ের দোকান দেখতে পেয়ে ঢুকে পড়লাম। তা কখন গিয়েছিলে শ্মশানে? ঘণ্টাখানেক হবে শ্মশান থেকে ফিরেছি। ওই বাড়িতে এখন কান্নাকাটির সিন চলছে, তাই বাইরে চলে এসেছি। তাই এটা নিয়ে তোমার কত নম্বর হলো? সনৎ হেসে বলল, হা 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 হা, আজকেরটা নিয়ে 322। আমি তো শুনে আশ্চর্য। লোকটা বলে কি, একা 322টা মরা পুড়িয়েছে? আমি আর কৌতূহল চেপে রাখতে পারলাম না। জিজ্ঞেস করলাম, সত্যি আপনি 322টা মরা পুড়িয়েছেন? হ্যাঁ। সব কি কাঠে? না না,
কিছু কবর, কিছু ইলেকট্রিক চুল্লিও আছে। রবিন বলল, তা তুমি কি সব খাতায় লিখে রাখো? হ্যাঁ, শুধু ওই সংখ্যা, তারিখ আর নারী পুরুষ। এখনো পর্যন্ত কতজন নারী আর কতজন পুরুষ হয়েছে? গতকালকেরটা নিয়ে এখনো পর্যন্ত 180টা পুরুষ আর বাকি সব মহিলা। তার মধ্যে কিছু শিশুও আছে। আপনি তো লেজেন্ড মশাই, একা এতগুলো মরা পুড়িয়েছেন। কখনো কোনো অঘটন ঘটেনি? ঘটেনি আবার। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ঘটনা। রবিন বলল, আজ যখন তোমাকে পেয়েছি গল্প না শুনে ছাড়ছি না। ও বরেন্দা, আমার কাকার জন্য ডবল ডিমের আমলেট একদম স্পেশাল হবে। বরেন্দার স্পেশাল ডবল ডিমের আমলেটটা কিন্তু দারুণ। তোরা যখন গল্প শুনতে চাইছিস তাহলে শোন। আমরা তিনজন এক টেবিলে এসে বসলাম। সনদদা বলতে শুরু করলো, এই বছর 5 আগের ঘটনা। আমাদের পাশের গ্রামে বছর 40-এর একটা ছেলের অপঘাতে মৃত্যু হয়। ছেলেটার বাইকের পিছনে ধাক্কা মেরেছিল একটা বালি ভর্তি লরি। ছেলেটা কলকাতার হাসপাতালে মারা যায়। কাগজপত্র, সুই সুবুত, টাকা পয়সা পেমেন্ট, পোস্টমর্টেম শেষ করে কলকাতা থেকে লাশ আসতে রাত 11টা বেজে যায়। কান্নাকাটি পর্ব শেষ হতে লাশ শ্মশানে আনা হলো। তখন মাঝরাত। এত রাতে আর কয়জনই বা ভালো লোক শ্মশানে আসবে? যে কজন এসেছে সবাই মাতাল। তাদের সাথে আমিও আছি। শ্মশানের ঘাটবাবুকে কাগজপত্র দেখিয়ে আমরা ভেতরে আসি। 4 জন গেল কাঠ কিনতে, জনা 6 গেল মালের জোগাড় করতে। ওদের পেটে মদ না পড়লে ওরা কোনো কাজ করতে পারে না। লাশের সাথে আমি আর একজন রোগা পাতলা চেহারার একটা ছেলে। বাঁশের খাটিয়াতে লাশ শুয়ে রয়েছে। আশেপাশের জঙ্গল থেকে ঝিঁঝির ডাক ভেসে আসছে। মাঝে মাঝে দূর থেকে কুকুরের ডাক শোনা যায়। ওরা তো গেছে। 1 ঘন্টা পার, এখনো কারোর পাত্তা নেই। আর কতক্ষণ এভাবে মরা আঁকড়ে বসে থাকবো? আমার সঙ্গে থাকা ছেলেটাকে খোঁজ নিতে পাঠালাম। ওরা কেন এখনো কাঠ নিয়ে ফেরেনি। আমি একা আরও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে। চারিদিকে একটা থমথমে পরিবেশ। রাত ঠিক 1টা হবে। চারপাশের জঙ্গল একে একে কতকগুলো শিয়াল আমায় ঘিরে ধরেছে। জল জল করছে তাদের চোখ। তাদের দৃষ্টি যেন ওই লাশের দিকে। ক্রমশ তাদের দল ভারী হচ্ছে। চারপাশের বাতাস থমকে দাঁড়িয়ে পড়েছে। ওরা ওঁত পেতে ক্রমশ এগিয়ে আসছে। এই বুঝি শিয়ালের দল লাশটার ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়বে। তারপর ওদের ধারালো দাঁত দিয়ে লাশটার কাঁচা মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে। ভাব বেগতিক দেখে পাশে পড়ে থাকা পোড়া কাঠের মাথায় খড় জড়িয়ে আগুন ধরালাম। আগুনটা হাতে নিয়ে নাড়াতে শিয়ালের দল চিৎকার করতে করতে লুকিয়ে পড়ে আশেপাশের জঙ্গলে। মিনিট 20 পর ওরা কাঠ নিয়ে ফিরে আসে। সব কটা মাল খেয়ে ফুটলোট।
এই অবস্থায় ওরা চিতে সাজালো। সবাই ধরাধরি করে লাশটা চিতেই শোয়ানো হলো। কিন্তু যে কজন মদ কিনতে গেছে তারা এখনো ফেরেনি। ওরা ফিরলে তারপর চিতায় আগুন দেয়া হবে, কিন্তু ওরা আসে না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মনে মনে ভাবছি, আর মিনিট 10 দেখব, তার মধ্যে যদি ওরা না আসে তাহলে চিতায় আগুন দিয়ে দেব। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার 1 প্যাকেট বিড়ি শেষ হয়ে গেছে। 1:40 হয়ে গেছে। আর কতক্ষণ অপেক্ষা করব? শালারা নিশ্চয়ই মাল খেয়ে টালি হয়ে পড়েছে। ওই কয়েকজনের সাথে কথা বলে ঠিক করা হলো চিতায় আগুন দেয়া হবে। খড়ের মধ্যে আগুন জ্বেলে যেই চিতেই আগুন দিতে যাব, অমনি সেই আগুন নিভে গেল। মনে হলো হয়তো খড়ে ঠিক করে আগুন ধরেনি, তাই আবার খড়ে আগুন দিয়ে চিতার কাছে নিয়ে আসি, কিন্তু আবারও সেই আগুন নিভে গেল। অথচ কোথাও এক চিলতে হাওয়া নেই। তারপরেও বারবার সে আগুন নিয়ে যাচ্ছি। এইভাবে 5 করার পর গাটা কেমন ছমছম করে উঠল। এতগুলো মরা পুড়িয়েছি, ভয় পাওয়ার ছেলে আমি নই। হঠাৎ করে দমকা বাতাস বইতে শুরু করেছে। মনে মনে বললাম, এ শালা নিশ্চয়ই দোষ পেয়েছে। আমার গলাটা কেমন শুকিয়ে আসছিল। বরেন্দাকে বললাম আরও 3টে চা দিতে। রবিন বলল, তারপর কি হলো? সনদদা বলতে শুরু করলো, এর মধ্যে বাকি লোকগুলো চলে এসেছে। আমি বললাম, লাস্টটার কি হলো? বরেন্দা আবার বলতে শুরু করলো, শালা মরার ঠ্যাং ধরে হিড় হিড় করে টেনে চিতে থেকে নিচে নামালাম। ওই চিতে ভেঙে আবার নতুন করে চিতে সাজিয়ে লাশ চিতার উপর তুলে তাতে আগুন দিতে হু হু করে সে আগুন ধরে গেল। মিনিট 10 পর যা ঘটল তাতে আমার সমস্ত শরীরের রক্ত জল হয়ে গেল। চিতেতে শোয়া মরা নড়ছে, তার হাত পাগুলো অবিকল জ্যান্ত মানুষের মতো নড়াচড়া করছে। তোমাদের হয়তো বিশ্বাস হবে না, তার 2 হাতের মুঠি বন্ধ করছে আর খুলছে। পায়ের পাতা অনবরত নড়ে চলেছে। এদিকে চিতায় আগুন দাউ দাউ করে জ্বলছে। লাশের শরীর থেকে আগুনে পোড়া মাংস গলে গলে পড়ছে। এবার লাশটা জ্বলন্ত চিতেতে উঠে বসেছে। আস্তে আস্তে তার পা দুটো চিতে থেকে নিচে নেমে আসছে। তার শরীর থেকে মাংস খসে খসে পড়ছে। চামড়া পোড়া গন্ধ বাতাসে মিশে গিয়ে তাল গোল পাকাচ্ছে। এই বীভৎস ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে কে কোথায় লুকিয়েছে জানি না। আমার আশেপাশে কোনো জনপ্রাণী নেই। গায়ের লোম খাড়া হয়ে গিয়েছে। আশেপাশে শিয়ালের ডাক আর চিতার মধ্যে ভেসে ভেসে আসা একটা গোঙানি শব্দ। কি করব কিছু ভেবে না পেয়ে হাতের কাছে থাকা মোটা বাঁশ নিয়ে ওই লাশের মাথার খুলিতে একের পর এক আঘাত করতে থাকি। চিতার আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। সেই আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে। বাঁশের আঘাত খেয়ে সেই লাশ আরও যেন শক্তিশালী হয়ে নিচের দিকে নেমে আসছে। এক নাগাড়ে 10-12 বার আঘাতের পর একসময় সে লাশ আবার চিত্তের উপর শুয়ে পড়ে। বাঁশ দিয়ে তার হাত পাগুলোকে আবার চিতেই তুলে দিই।
তার পুরো শরীরটা পুড়তে ভোর হয়ে গেল। সমস্ত রাত কুস্তির পর ভোরের আলোতে সব কিছু পরিষ্কার হয়ে গেছে। গল্পটা শুনতে শুনতে আমাদের 5 গ্লাস করে চা খাওয়া হয়ে যায়। আপনি শুনছিলেন ভূত এফএমে আজকের গল্প প্রসেনজিৎ মজুমদারের কলমে লেখা ঘাট মরা। তো গল্পটা কেমন লাগলো আমাদেরকে জানাতে ভুলবেন না। আর গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন, সঙ্গে থাকবেন। ফিরে আসছি পরের গল্পে।